শ্রোতা বন্ধুরা, আজ শোনাব দেবল দেববর্মার কাহিনী অবলম্বনে বিষয় বিষ। অবসরপ্রাপ্ত সিআইডি অফিসার রাজীব সান্যালের বালিশের পাশে মোবাইলটা বেজেই চলেছে। ভোর রাতে ঘুমের আমেজটাই নষ্ট হয়ে গেল। মোবাইল অন করে সাড়া দিলেন। হ্যালো, সান্যাল স্পিকিং। ডিসি সেন্ট্রাল অ্যাট দ্য আদার এন্ড। এস স্যার, বলুন। এই ভোরে আপনার কী কাজে আমি আসতে পারি? এইমাত্র খবর পেলাম নৃপেন্দ্র সরকার রোডে 12/2 নম্বর বাড়ির তেতলায় এক ভদ্রলোক খুর দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। সুইসাইড? তাহলে তো বিছানার পাশে কিংবা টেবিলে অথবা বইয়ে কিংবা ডায়েরির মধ্যে একটা সুইসাইড নোট পাওয়া যেতেই পারে। ডিসি বললেন, না না, জোড়াবাগান থানার আইসি সেরকম কিছু পাওয়া গেছে বলে জানান নাই। রাজীব সান্যাল বললেন, এখন আমার জন্য কী আদেশ স্যার? আদেশ নয়, অনুরোধ করছি। আপনি একবার নিজে গিয়ে ডেড বডিটা পরীক্ষা করে আমায় রিপোর্ট করুন। এটা সুইসাইড না হোমিসাইড। সম্ভব হলে আপনার ইয়ং সহকারী প্রলয় কুমারকেও সঙ্গে নিতে পারেন। আমি শুনেছি ক্রিমিনাল কেসে বাজিমাত করতে ও বেশ এফিশিয়েন্ট। ডিসি ফোন ছাড়তেই রাজীব প্রলয়কে ফোন করে। এইমাত্র ডিসি ফোন করেছিলেন, নিপেল সরকার রোডের 12/2 বাড়িতে একটা মিসেভ ঘটেছে। তোমাকে নিয়ে অকুস্থলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন ডিসি। প্রলয় বলল, কেসটা সুইসাইড কিনা সে ব্যাপারে কিছু সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে কি? সাক্ষ্য প্রমাণ বলতে তুমি কি জানতে চাইছো? এই যেমন ধরুন, মৃতের ডাইং ডিক্লারেশন, যে সে স্বেচ্ছায় আত্মহনের পথ বেছে নিয়েছে, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ইত্যাদি। না না, মৃতের কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রলয় বলল, আঙ্কেল, তাহলে তো একটা সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে। ইট মে নট বি এ কেস অফ সুইসাইড। তাহলে প্লেস অফ অকারেন্সে আপনি কখন যেতে চাইছেন? 8টা নাগাদ। রাজীব সান্যালের পৌঁছবার খবর পেয়ে আইসি বীরেন্দ্র তপাদার দোতলা থেকে নেমে এলেন। বললেন, ডিসি সাহেব ফোন করে একটু আগেই আপনার এখানে আসার কথা বললেন। চলুন স্যার, 3তলায় ডেড বডিটা দেখবেন। আইসি বললেন, ব্যাপারটা বেশ চিন্তার বিষয় স্যার। ভদ্রলোক কেন যে হঠাৎ খুর দিয়ে নিজের গলা কাটতে গেলেন? সচ্ছল অবস্থা, মাইনিং গুডসের ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসা, আসানসোলে ফ্যাক্টরি, একজন ম্যানেজার সেখানে সব দেখাশোনা করেন। ভদ্রলোক মাসে অন্তত 2বার আসানসোলে ফ্যাক্টরি সরজমিনে দেখে আসেন। প্রলয় বলল, ভদ্রলোক নিশ্চয়ই ম্যারিড। তাহলে ও স্ত্রী কি এখানে আজ ছিলেন? তপাদা একটা দুর্বোধ্য হাসি দিয়ে বললেন, এখানে একটু গণ্ডগোল আছে। বিয়ের পর প্রায় 2 বছর 3 ওরা একসঙ্গে ছিলেন। বিয়ের 2 বছর পর ভদ্রমহিলা একটি পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু নানা কারণে তাদের মধ্যে বনিবনা হয় না। সেজন্য ভদ্রলোক স্ত্রীর থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য আদালতে ডিভোর্সের মামলা রুজু করেছেন। প্রলয় বলল, মিস্টার তপাদার, এই মুহূর্তে আমাদের সিদ্ধান্তে আসতে হবে কেসটা হোমিসাইড না সুইসাইড। একদম ঠিক। চলুন, আপনারা ডেড বডি দেখুন, মতামত দিন। দোতলায় পালঙ্কের উপর মৃতদেহ শোয়ানো ছিল, সাদা কাপড় দিয়ে ঢাকা। প্রলয় মৃতদেহের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে গলার ক্ষতটা এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলেন। তারপর রাজীব সানের উদ্দেশ্যে বললেন, আঙ্কেল, এই ভদ্রলোক সব কাজকর্ম ডানার দিয়েই ব্যবহার করতেন কিনা তা জানা দরকার। কেউ একজন দরজার কাছে দাঁড়িয়েছিল। সে মুখ বাড়িয়ে বলল, মামা তো সবসময় ডান হাতে লেখালেখি, শৈশাবুদ, খাওয়া দাওয়া সবই করতেন। তাহলে এটা নিশ্চিতভাবে বলা যায় তিনি বাঁহাতি বা ন্যাটা ছিলেন না। প্রলয় মন্তব্য করল, দেখুন মিস্টার তপাদার, আমার মনে হচ্ছে এসা সুইসাইড কেস নয়, ইট ইজ এ কেস অফ হোমিসাইড। মিস্টার তপাদার বললেন, কিন্তু প্রলয়বাবু, সুইসাইডের সঙ্গে ডান হাত বা বাঁ হাতের ব্যাপারটা কেন আসছে বলুন তো? সেটা আমি অবশ্যই যুক্তি দিয়ে বলবো। নিবারণ দত্তকে খুরের সাহায্যে গলা কেটে হত্যা করা হয়েছে। তুমি কি নিশ্চিত প্রলয়? রাজীব সান্যাল প্রশ্ন করলেন। আমি 99% নিশ্চিত স্যার। ভালো কথা, তপাদার বললেন, কিন্তু আপনার ওই সিদ্ধান্তে যুক্তিটা তো একটু বলুন। প্রলয় বলল, গলার ক্ষতটা ভালো করে পরীক্ষা করুন।
ডান হাতে খুর ধরে নিজের গলা কাটলে প্রথম ক্ষতটা একটু গভীর হবে, তারপর যখন যন্ত্রণা বাড়বে পরের ক্ষতটা আর গভীর হবে না। অর্থাৎ শুরুতে যতটা গভীর এবং শেষ দিকটা ততটাই অগভীর, এবং একদম শেষে চামড়াটুকুই শুধু কাটবে। একটু স্থির দৃষ্টিতে পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবেন গলার ক্ষতটা সর্বত্র সমানভাবে গভীর, অর্থাৎ যে খুর চালিয়েছে সে গলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমানভাবে খুঁটতে চালিয়েছে। মিস্টার তপাদার এবং রাজীব সান্যাল আরেকবার ক্ষতটা পরীক্ষা করলেন। তপাদার বললেন, আপাত দৃষ্টিতে আপনার যুক্তিটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজীব সান্যাল বললেন, কেসটা যদি হোমিসাইড হয় তবে তো ডেড বডিটা এখনই পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে। প্রলয় বলল, তবে তদন্তের জন্য আরও কিছু জরুরি বিষয় আমাদের জানা প্রয়োজন। আর কী কী প্রয়োজন সেটা আমাকে বলুন, তপাদার বললেন। প্রথমেই জানা দরকার গতকাল রাত্রে এই মৃত ব্যক্তির ছাড়া আর কে বা কারা এই বাড়িতে ছিলেন। তারা কেউ যেন পুলিশের অনুমতি ছাড়া ফ্ল্যাট ছেড়ে না যায়। দ্বিতীয়ত জানতে হবে গতকাল সমস্ত দিনে কারা নিবারণ দত্তর সঙ্গে প্রয়োজনে বা বিনা প্রয়োজনে দেখা করতে এই বাড়িতে এসেছিলেন। তাদের নাম ঠিকানা এবং ফোন নম্বরও জোগাড় করতে হবে। তপাদার একটা প্যাডে প্রলয়ের কথাগুলো নোট করে নিল। প্রলয় ফের বলল, আমাদের আরও জানতে হবে সবথেকে বেশি দিন এই মৃত ব্যক্তির সঙ্গে কে বসবাস করেছিল, তার সম্পূর্ণ পরিচয়টা চাই। এ তো ভীষণ ঝামেলায় পড়ে গেলাম। আপনার সহকারী যা বলছেন তাতে তো মনে হচ্ছে কেসটা বিষবাহু জলে। কোথায় আমি ভাবলাম কেসটা সুইসাইড। যে কোনো কারণেই হোক ভদ্রলোক আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। রাজীব সান্যাল বললেন, কিন্তু মিস্টার তপাদার, অন্তত দুটো জিনিসে আপনার বিশ্বাসকে ভঙ্গ করবে। প্রথমটি হলো মৃতের কোনো সুইসাইড নোট নেই। দ্বিতীয় হলো মোটিভ। এরপর প্রলয় বলল, আত্মহত্যা কিংবা নিবারণ দত্তকে হত্যা যদি হয়ে থাকে তার ব্যাখ্যা আমরা এখনও খুঁজে পাইনি। ধরুন তিনি ব্যবসায় দেউলিয়া হয়ে গেলেন, তাহলে আত্মহত্যা করলেন, কিংবা মার্ডার ফর গেইনস। জানা দরকার নিবারণ দত্তর বিষয় সম্পত্তির উপর কার কুনজর ছিল। এই লোকটা বেঁচে থাকলে হয়তো তার ভোগে এই সম্পত্তি আর আসবে না, সুতরাং লোকটাকে পৃথিবী থেকে সরিয়ে দাও। হ্যাঁ, এই সময় একজন কনস্টেবল এসে খবর দিল গতরাত্রে যারা এ বাড়িতে ছিল তাদের একজনকে পাওয়া যাচ্ছে না। রাজীব সান্যাল বললেন, কে সেই লোক? দরজার বাইরে দাঁড়িয়ে একজন পুলিশের কথাবার্তা শুনছিল। সে বলল, আমি জানি কার সন্ধান পাওয়া যাচ্ছে না। সে কে? আইসি চেঁচিয়ে উঠলেন, উনি পরিতোষ দণ্ডপট, মামার আসানসোল ফ্যাক্টরির ম্যানেজার। প্রলয় বলল, আঙ্কেল, আমার মনে হয় লোকটা সকালের ব্ল্যাক ডায়মন্ড ধরে আসানসোল রওনা দিয়েছে। তপাদার বললেন, আমি এখন নিশ্চিত এই লোকটাই খুনি। রাতে কাজ সেরে চুপি চুপি ভোরবেলায় পালিয়েছে। প্রলয় বলল, আমার মনে হয় এত তাড়াতাড়ি এই সিদ্ধান্তে না আসাই ভালো। রাজীব সান্যাল বললেন, তাহলে এখন তুমি কি করতে বলছো? আঙ্কেল, আপাতত আপনি জিআরপিকে ফোন করে এই লোকটাকে ধরে আনার ব্যবস্থা করুন। এমনও হতে পারে তিনি হয়তো তার মালিক খুন হওয়ার ব্যাপারটা জানেনই না। ব্ল্যাক ডায়মন্ড 6টা থেকে 7টার মধ্যে হাওড়া থেকে ছাড়ে, তাই সে ভোরে উঠেই কর্মস্থলে ফিরে যেতে চেয়েছিল। রাজীব সান্যাল বললেন, আমার মনে হয় প্রলয়ের অনুমান সঠিক। প্রলয় বলল, তবুও লোকটার সাথে কথা বলাটা প্রয়োজন। মিস্টার তপাদার একটা কাগজ প্রলয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, এতে যে 4 জনের নাম রয়েছে গত রাতে এরাই বাড়িতে রাত্রিবাস করেছিলেন। গতকাল বিকেলে 2 জন লোক নিবারণবাবুর সাথে দেখা করতে এসেছিলেন। এরা আইনজ্ঞ, পেশায় উকিল। এছাড়া বাড়ির কাজকর্মের লোক 2 জন ঠিকে লোক এই বাড়িতে কাজ করে। তারা সকাল 7টার মধ্যে ঢোকে আর রাত্রি 7:30-8টার মধ্যেই চলে যায়। রাজীব সান্যাল বললেন, গতরাতে যে 4 জন এ বাড়িতে ছিলেন তাদের মধ্যে একজন পরিতোষ দণ্ডপট, আর বাকি 3 জন? মিস্টার তপাদার বললেন, দ্বিতীয় জন মৃতের দূর সম্পর্কের ভাগ্নে, বয়স 33-34 হবে। তিনি দীর্ঘদিন এ বাড়িতে বসবাস করছেন, তা প্রায় 15-16 বছর হবেই। বাকি 2 জন মহিলা, একজন মৃত নিবারণ দত্ত স্ত্রী আর অন্যজন তার হাউসকিপার।
তিনি ঘর গৃহস্থালী সবই দেখেন। প্রলয় বলল, কিন্তু আপনি তো আগে বললেন নিবারণবাবু তার স্ত্রীর বিরুদ্ধে ডিভোর্স মামলা করেছিলেন, তাহলে তিনি এ বাড়িতে কী করছেন? রাজীব সান্যাল বললেন, কথাগুলো না হয় ওদের মুখ থেকেই শোনা যাক। প্রলয় বলল, মিস্টার তপাদার, আমরা এই জিজ্ঞাসাবাদ পর্বটা যেখানে করব সেখানে আমরা তিনজন ছাড়া অন্য কেউ যেন না থাকে। বেশ তো, মিস্টার তপাদার বললেন, দুখানা ঘর বাদে একটা বড় খোলামেলা ঘর আছে, সেখানেই বসা যাক। ঠিক আছে, তাই করুন। প্রথমে নিবারণ দত্তের ভাগ্নেকে ডেকে পাঠালো। মিনিট 15 বাদে মৃত নিবারণ দত্তের ভাগ্নে ঘরে ঢুকলো। লোকটি ঘরে ঢুকে দুজনকে নমস্কার জানালো। রাজীব সান্যাল প্রশ্ন করলেন, কি নাম আপনার? আগে নিশীথ বসু। বয়স কত? তার প্রায় 34 হবে। এ বাড়িতে কতদিন আছেন? প্রায় 16 বছর। মৃত নিবারণ দত্ত কি আপনার নিজের মামা? আগে না, দূর সম্পর্কের। আমার মা ওরা কাকার মেয়ে। সে কাকা কিন্তু নিজের কাকা নয়। অর্থাৎ সম্পর্কটা লতায় পাতায়। প্রলয় বলল, আগে হ্যাঁ। মামার কাছে কি আপনি চাকরি করতেন? আগে হ্যাঁ। কতদিন চাকরি করছেন? এখানে আসার পর থেকেই। তখন তোমার মামি ছিল? আই মিন, তোমার মামা বিয়ে করেছিলেন? আমি এখানে আসার 1.5 বছর আগে মামার বিয়ে হয়েছে। বিয়ের সময় তোমার মামার বয়স কত ছিল? 40 বছর হবে। আর মামির বয়স? শুনেছি তো 22। মাই গড! রাজীব সান্যাল অস্ফুটে বললেন, তাহলে বয়সের ফারাক তো অনেক, প্রায় 18 বছর। প্রলয় বলল, শুনলাম আপনার মামার একটি পুত্র সন্তান আছে। বিয়ের কতদিন পরে ছেলেটির জন্ম হয়েছিল? প্রায় 2 বছর পর। আপনার মামা নাকি স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। তাহলে গত রাতে আপনার মামিমা এ বাড়িতে রাত্রিবাস করলেন কীভাবে? সেটা একটা লম্বা কাহিনী। ঠিক আছে, কাহিনী শুনবো, কিন্তু বলুন তো, আপনি যখন এ বাড়িতে এলেন তখন মামা মামির মধ্যে সম্পর্ক কেমন ছিল? বাইরে থেকে তেমন কিছু বোঝার উপায় ছিল না। বেডরুমে দুজনে এক বিছানাতেই ঘুমোতেন। মামার কলকাতা অফিসটা মিশন রোডে। ঠিক 10টায় মামা অফিসে বেরিয়ে যেতেন। কোনো কোনো দিন মামার গাড়িতে আমিও যেতাম। অন্যান্য দিনগুলো কাজকর্ম গুছিয়ে আমি একাই যেতাম। আমি লক্ষ্য করেছিলাম, মামা বেরিয়ে গেলেই মামি কাউকে ফোন করতেন। অনেকক্ষণ ধরে কথা বলতেন, হাসি ঠাট্টা হতো, বুঝতাম দুজনের মধ্যে সম্পর্কটা বেশ ভালো। এই ফোনটা ছিল মামির জন্য নির্দিষ্ট, আলাদা ঘরে। এটা ল্যান্ড ফোন, মোবাইল নয়। একদিন ফোনের অপর প্রান্তের লোকটির পরিচয় পেয়ে গেলাম। মামি টয়লেটে ছিলেন, এমন সময় ফোনটা বাজছিল। ঘরের দরজাও খোলা ছিল। কৌতূহল বসে ঘরে গিয়ে ফোনটা আমি তুললাম। অপর প্রান্ত থেকে কেউ বলল, অতসী, আজ 3টের সময় আসছো তো? আমি নিউ এম্পারে সামনে কিন্তু অপেক্ষা করব। আমি বললাম, মামি টয়লেটে গেছে, আপনি পরে ফোন করুন। সে গম্ভীর গলায় বলল, ঠিক আছে, মামিকে বলবেন স্বপ্ন সখা ফোন করেছিল। মামি টয়লেট থেকে বেরিয়ে এসে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেলেন আমি ফোনটা ধরেছি বলে। সাবধান করলেন যাতে কোনো দিন তার ঘরে আমি না ঢুকি। এরপর মামি ঘরের দরজা বন্ধ করে প্রায় 40 মিনিট তার সাথে কথাবার্তা বললেন। এরপর একদিন মামা হঠাৎ আমার বিকেলে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে নিশীথ, কদিন আগে দুপুরে কাগজপত্র আনতে তোকে আমি বাড়ি পাঠিয়েছিলাম। বাড়ি গিয়ে তুই মামি আমাকে দেখতে পেয়েছিলি? আগে না। একজন কাজের লোক বলল মামি প্রতিদিন খাওয়া দাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান, ফেরেন 7টার দিকে। এরপর মামা গোপনে মামির টেলিফোনের সাথে একটা সমান্তরাল লাইন জুড়ে মামি সারাদিন কাদের বা কার সাথে কী কথা বলেন সব রেকর্ড করে রাখতে শুরু করলেন। আমি এ বাড়িতে আসার বছরখানেক বাদে মামি এক পুত্র সন্তানের জন্ম দেন। মামা ধুমধাম করে ছেলের অন্নপ্রাশনও করেছিলেন। তাহলে গণ্ডগোলটা কখন বাঁধল? ছেলের বয়স যখন 2 বছর, তখন একদিন রাত্রে তুল কালাম কাণ্ড। মামা ভেতরে ভেতরে মামির সম্পর্কে সব তথ্য জোগাড় করে ফেলেছিলেন। মামা 3 দিনের জন্য আসানসোল গিয়েছিলেন। সেই সময় মামি তার বন্ধুর সঙ্গে ওড়িশায় বেড়াতে গিয়েছিলেন। ওই রাতে মামা চিৎকার করে বলেছিলেন, ওই ছেলেটা আমার নয়, তোমার প্রেমিক স্বপন সখার। এরপরেই মামা ডিভোর্স কেস করেছিলেন। নিশীথের জবানবন্দি শেষ। এবার ডাকা হলো অতসী দত্তকে। গত রাতে আপনি এ বাড়িতে ছিলেন? প্রশ্ন প্রলয়ের।
অনেকটা নিরুপায় হয়ে থাকতে হয়েছিল। কীরকম? বৃষ্টির জন্য রাত 10টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছিল, বেরোতে পারিনি। আপনাকে এ বাড়িতে থাকতে কে বলেছিল? এ বাড়ির হাউসকিপার মহিলা। আপনাদের বিবাহ বিচ্ছেদের মামলা কতদিন ধরে চলছে? প্রায় 7 বছর। এতদিন এই মামলা নিষ্পত্তি হলো না কেন? কেমন করেই বা হবে? উনি তো নিজের ছেলেকে তার সমস্ত বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করছিলেন। কিন্তু তিনি এমন সিদ্ধান্ত নিলেন কেন? কারণ উনি মনে করতেন ছেলেটি অন্যায় আমার বয়ফ্রেন্ডের। আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল? হ্যাঁ, আমার বাবা এবং মাও তো সব জানতেন। তবুও তারা নিবারণবাবুর সাথে আপনারা বিয়ে দিলেন কেন? আর আপনি বা রাজি হলেন কেন? আমার বাবা বিভিন্ন কারণে প্রচুর ঋণগ্রস্ত ছিলেন। সমস্ত ঋণ পরিশোধ করবার টোপ দিয়ে বাবা মাকে সে বশ করেছিল। প্রথমে আমি বিদ্রোহ করেছিলাম, কিন্তু বাবার মুখের দিকে চেয়ে আমি রাজি হয়েছিলাম। কিন্তু ফুলশয্যার রাতেই আমি সব কথা তাকে জানিয়েছিলাম। সব শুনে তিনি কী বলেছিলেন? বলেছিলেন, বিয়ের আগে অনেক মেয়েরই কিছু অতীত থাকতেই পারে, বিয়ের পর আর না এগোলেই ভালো। কিন্তু আপনি তো সম্পর্ক চালিয়েই যাচ্ছিলেন। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু ব্যাপারটা হয়তো চাপাই থাকতো, সব গণ্ডগোল করে দিল ওই নিশীথ। নিশীথ কী করেছিল? সে আমার আর বয়ফ্রেন্ডের সম্পর্কের কথা মামাকে বলে দিয়েছিল। ছেলের যখন 4 বছর বয়স, উনি একদিন আমায় ডেকে বললেন, এই ছেলেটি আমার নয়, আমি জানি তোমার প্রেমিক স্বপন সখার। তারপর প্রলয় শুধেল। সেদিনই উনি জানিয়ে দিলেন বিবাহ বিচ্ছেদের মামলা করবেন। তারপর সেই ডিভোর্সের মামলা এতদিন চলছে। হ্যাঁ, অবশ্য কোর্ট আমায় মাসিক 50,000 টাকার খোরপোশের ব্যবস্থা করে দিয়েছিল। গতকাল সেই টাকাটা নিতে আমি এখানে এসেছিলাম। তারপর এইসব ঘটনা। আপনার সেই ছেলে এখন কোথায়? ওর বয়স এখন 15 বছর। কাশিয়াঙের ডাউহিল স্কুল ফর বয়েজে ভর্তি করেছি। আগামী বছর আইসিএসসিতে বসবে। আমার শেষ প্রশ্ন, খুনের ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? কী করে বলি বলুন তো? তবে নিশীথের ভাবভঙ্গি আমার ভালো লাগে না। আর এই খুরটা, এটি কি এই বাড়িতেই ছিল? মনে তো হয় না, কারণ গত মাসে টাকা নিতে এসে ওটা আমি এখানে দেখতে পাইনি। ঠিক আছে ম্যাডাম, আপনি যেতে পারেন। সেই মুহূর্তে মিস্টার তপাদার ঘরে এলেন, বললেন, পরিতোষ দণ্ডপাতকে ধরে আনা হয়েছে। ঠিক আছে, ওকেও আমরা জেরা করব। আপাতত হাউসকিপার মহিলাকে পাঠিয়ে দিন। আপনার নাম কি ম্যাডাম? রূপসী, রূপসী রায়। এ বাড়িতে আপনি হাউসকিপার হিসাবে কতদিন কাজ করছেন? তা প্রায় 14-15 বছর হবে। প্রলয় বলল। নিবারণ দত্তের সঙ্গে আপনার পরিচয় কিভাবে হলো? আমি একসময় একটি অনাথ আশ্রমে কাজ করতাম। হ্যাঁ, তা নয় বুঝলাম। তার আগে আপনি কোথায় ছিলেন? আপনার বিয়ে থা হয়েছিল? রূপসী বলল, দেখুন, এই মার্ডার কেসের সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের কী সম্পর্ক থাকতে পারে তা তো আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি যখন বলতে চাইছেন না, আপাতত সেটা মুসলিম মুলতবি রইল। এখন বলুন, এ বাড়িতে আপনি হাউসকিপার হয়ে কিভাবে এলেন? যে অনাথ আশ্রমের কথা একটু আগেই বলছিলাম, নিবারণবাবু বড় একজন ডোনার ছিলেন এই আশ্রমের। একদিন আশ্রমের কম্পাউন্ডে উনি আমায় দেখতে পেয়ে মহারাজের কাছে আমার পরিচয়, অতীত সব কিছু জিজ্ঞেস করলেন। তারপর রাজীব সান্যাল বললেন, তারপর মা মহারাজের কাছে উনি আমাকে বাড়ির হাউসকিপার হিসাবে নিয়োগের জন্য অনুরোধ করলেন। মহারাজের কথায় আমি রাজি হলাম। কয়েকদিনের মধ্যে নিবারণ দত্তের সঙ্গে আমার বেশ ভাব হয়ে গেল। উনি নিজেই ওনার স্ত্রী এবং পুত্রের ব্যাপারে সব কিছু আমাকে খুলে বললেন। আমি ওনাকে একটি ছেলে দত্তক নেওয়ার পরামর্শ দিলাম। কথাটা ওনার মনে ধরল। জানতে চাইলেন এমন কোনো অনাথ ছেলের সন্ধান আমার কাছে আছে কি না। আমি বললাম, হ্যাঁ আছে তো। পরদিনই বেলা 10টা নাগাদ আমরা বোর্ডিং হাউসে গেলাম ছেলেটিকে দেখতে। ছেলেটির বয়সে 14-15 বছর হবে। আশ্রমের মহারাজ সব ব্যবস্থা করে দিলেন। নিবারণবাবু ছেলেটিকে দত্তক নিলেন। তারপর কি হলো? কিছুদিন পর উনি উকিল ডেকে তার বিষয় সম্পত্তি এই দত্তক পুত্রকে দানপত্র করার ব্যবস্থা করলেন। আমাকে বললেন, ছেলে হাই সেকেন্ডারি পাশ করলেই ওকে ধানবাদ স্কুল অফ মাইন্সে ভর্তি করে দেবেন। তাহলেই সে আমার মাইনিং মেশিনারি ও পার্টসের ব্যবসাটা ঠিক সামলাতে পারবে। প্রলয় বলল, যে খুঁটটা দিয়ে ওর গলা কাটা হয়েছে সেটা কি অনেক দিন ধরেই তার কাছে ছিল? মোটেই তা নয়।
মাসখানেক আগে এক সাধু এসেছিলেন এ বাড়িতে। তিনি ওকে খুর দিয়ে দাড়ি কাটতে পরামর্শ দিয়েছিলেন। তারপর তিনি ওই বিলিতি খুরটা কিনে এনেছিলেন। খুর কি নিবারণ দত্তের কাছেই থাকতো? হ্যাঁ, ওর শোয়ার বালিশের নিচেই থাকতো। ঠিক আছে রূপসী ম্যাডাম, আপনি যেতে পারেন। এরপর পৈথর দণ্ডপাঠকে ডাকা হলো, কিন্তু তাকে প্রশ্ন করে বোঝা গেল তিনি নির্দোষ। প্রলয় বলল, আঙ্কল, আমার মনে হচ্ছে আমাদের নিবারণ দত্ত যে ডিভোর্সের মামলা করেছিলেন, একবার সেখানে খোঁজ নেওয়া দরকার। নথিপত্র চোখ বুলিয়ে হাকিমের পেশকার জানালেন, এ মামলার নিষ্পত্তি বহুদিন আগেই হয়ে যেত, কিন্তু অতসী দেবীর উকিল আদালতে বারবার দাবি করেছেন তার যে সন্তান জন্মগ্রহণ করেছে তার পিতা নিবারণ দত্ত। শেষ পর্যন্ত হাকিমের নির্দেশে দুজনের ব্লাড স্যাম্পেল ডিএনএ পরীক্ষার জন্য কলকাতা এবং মুম্বাই দু জায়গাতেই পাঠানো হয়েছে। হয়তো যাদের এই ব্যাপারটাতে ইন্টারেস্ট আছে তারা এই রিপোর্টটা এতক্ষণে জেনেও ফেলেছেন। প্রলয় বলল, আঙ্কল, এবার আমরা নিবারণ দত্তর অ্যাটর্নি অফিসে যাব, জানতে হবে এই দানপত্র তিনি ওই দত্তক পুত্রের নামে ফাইনাল করে ফেলেছেন কিনা। অথচ আমার মনে হচ্ছে এই খুনের পেছনে বিশেষ সম্পত্তির একটা প্রবল ভূমিকা রয়েছে। এরপর নিশীথকে প্রলয় আবার কিছু প্রশ্ন করল। নিশীথবাবু, কাল রাতে আপনার ভালো ঘুম হয়েছিল? না, হয়নি। মামা আমার তার ঘরে ডেকে চাকরি থেকে বরখাস্ত করার কথা বললেন। একটা মালের স্পেসিফিকেশান ভুল লিখেছিলাম বলে প্রচুর টাকার ক্ষতি হয়ে গিয়েছিল। এটাই আমার অপরাধ। চোখের জলে আমি ঘরে ফিরে এলাম। দোতলায় একটা কমন বাথরুম আছে, রাতে ওটাই আমি ব্যবহার করি। বাইরে এসে বাথরুম যাবো বলে দাঁড়ালাম, দেখলাম বাথরুমের আলো জ্বলছে। ওটা আমি ছাড়া সাধারণত কেউ ব্যবহার করে না। অবাক হলাম, তবে কে এখানে বাথরুমে এলো? আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। আলোটা একটু পর নেভে গেল। সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢাকা একটা ছায়ামূর্তি বেরিয়ে দ্রুত তিনতলায় চলে গেল। কে আপনি চিনতে পেরেছিলেন? না, প্যাসেজটা একটু অন্ধকার ছিল, তাই পুরো দেখতে পাইনি। আর কিছু অস্বাভাবিক কিছু পেয়েছিলেন? হ্যাঁ, সেটা রাত 10টার পর। আমি মামার ঘরে অতসী মামির গলা পেয়েছিলাম। মামা জোর গলায় বলছিলেন, সেটা যদি সত্যি হয় তবে আমাকে সব কিছু পুনর্বিবেচনা করতে হবে। মামি বললেন, ডিএনএ রিপোর্ট তো মিথ্যে হতে পারে না। মামা হঠাৎ বলল, আচ্ছা, তোমার সেই প্রেমিক এখন কোথায়? শুনেছি অস্ট্রেলিয়ায় চলে গেছে, সেখানে ক্যানবেরা ইউনিভার্সিটিতে প্রফেসর, এবং সেখানেই নাকি বিয়ে করে সেটেলড হয়েছে। তারপর প্রলয় শুধলেন, আর কিছু কথা হয়েছিল? হ্যাঁ, মামা বললেন, তোমার কথা যদি সত্যি হয় তবে আমার সিদ্ধান্তের কথা তুমি খুব শীঘ্রই জানতে পারবে। এবার অতসী মামি ঘর থেকে বেরিয়ে গেলেন। রাজীব সান্যাল বললেন, সব তো শুনলে, এবার তোমার কি মনে হচ্ছে প্রলয়? আঙ্কল, এখন আমাদের প্রথম কাজ হলো মার্ডার ওয়েপনটা সংগ্রহ করা। আমার ধারণা ওটা ডাস্টবিনে করে বাইরে চলে গেছে। 4জন পুলিশ কনস্টেবল ছুটল সেই ময়লা ফেলা ডাস্টবিন খুঁজতে। শেষ পর্যন্ত প্রলয়ের কথাই সত্যি হলো। রক্তমাখা খুরটা ওখানেই পাওয়া গেল, আর পাওয়া গেল সঙ্গে একটা হ্যান্ড গ্লাভসও। জিনিস দুটো নিয়ে আসতেই প্রলয় বলল, এখনই ওই হ্যান্ড গ্লাভসটির ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পাঠিয়ে দিন। আশা করছি খুনির হাতের ছাপ এখনও পাওয়া যাবে। ইতিমধ্যে নিবারণ দত্তের মোবাইল ফোন এবং ল্যান্ডফোনের সমস্ত কথাবার্তার রেকর্ড তাদের সংগ্রহ করে প্রলয়ের হাতে দিলেন তপাদার। রাজীব সান্যাল এবং প্রলয় সেই রেকর্ডিং মন দিয়ে শুনলেন। প্রলয় বলল, এবার বুঝলেন তো স্যার, বিষয় সম্পত্তির উত্তরাধিকার বন্দোবস্ত করতে গিয়ে এই নিবারণ দত্ত খুন হলেন। মিস্টার তপাদারকে মোবাইল ফোন ধরল প্রলয়। মিস্টার তপাদার, আগামীকাল সকাল 9টায় এ বাড়িতে চলে আসুন, খুনিকে দেখতে পাবেন। পরদিন সকাল 9টায় তপাদার তার দলবল সকলকে নিয়ে হাজির হয়ে গেল। সকলেই হাজির হলেও রূপসী রায় তখনও হাজির হননি। একজন কনস্টেবলকে পাঠানো হলো তাকে ডেকে আনার জন্য। কনস্টেবল ঘুরে এসে খবর দিল, ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া গেল না, হয়তো ঘুমোচ্ছেন। প্রলয় বলল, হুম, এত বেলা অবধি তো কেউ ঘুমায় না, চলুন তো দেখা যাক। সত্যি সত্যি অনেক চিৎকার চেঁচামেচি করে ঘরের দরজা খুলল না। তখন ঘরের দরজা ভাঙা হলো। সবাই অবাক হয়ে দেখল
রূপসী রায় সিলিং ফ্যানে ঝুলছেন। তিনি আত্মহত্যা করেছেন। পাশের টেবিলে একটা সুইসাইড নোট রয়েছে, একটা চিঠি। চিঠিটা খুলে পড়তে শুরু করলো প্রলয়। প্রলয়বাবু, আপনার ক্ষুরধার বুদ্ধির কাছে আমি হার মানলাম। আপনি ঠিক খুনিকে শনাক্ত করে ফেললেন। আমার একটা অতীত আছে। আমার বাবাও গরিব ছিলেন। একটা দোজবর বুড়োর সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন। একদিন বাড়িতে তার এক আত্মীয় এলো। সে আমাকে রাত্রিবেলা বলল, এই দোজবরকে ছাড়ো, আমার সঙ্গে কলকাতায় চলো, আমি তোমাকে রাজরানী করে রাখবো। তার কথা আমি ভুলে গেলাম, পালিয়ে গেলাম তার সাথে। বছর চারেক ছিলাম। সেই সময় আমার একটি ছেলে জন্মালো। এরপর একদিন হঠাৎ লোকটা আমাদেরকে ছেড়ে পালিয়ে চলে গেল। এরপর আমি অনাথ আশ্রমে মহারাজের সঙ্গে কথা বললাম। তিনি আমাকে আশ্রয় দিলেন। ছেলেটা একটু বড় হলে ওদের বোর্ডিং স্কুলেই ভর্তি করিয়ে দিলেন। এরপর মাসিক 5,000 টাকা মাইনে আমি নিবারণ দত্ত বাড়িতে হাউসকিপারের কাজ পেলাম। মহারাজই ঠিক করে দিয়েছিলেন। ইতিমধ্যে আমি জানতে পারলাম নিবারণবাবু তার তীর গর্ভের সন্তানকে নিজের বলে মানেন না। তিনি বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। আমি তাকে একটি দত্তক পুত্র নেবার জন্য পরামর্শ দিলাম। তিনি রাজি হলেন। পরের দিনই বোর্ডিং হাউসে আমরা গেলাম ছেলেটিকে দেখতে। তিনি দেখে তার পছন্দ হলো এবং তিনি তাকে দত্তক হিসাবে নিতে চাইলেন। মহারাজ সব ব্যবস্থা করে দিলেন এবং ছেলেটিকে নিয়ে এসে তিনি পরদিনই উকিল ডেকে সমস্ত কাগজপত্র তৈরি করলেন এবং তাকে বিশেষ সম্পত্তির অধিকারী করে দিলেন। হঠাৎই বাদ সাধল ওই ডিএনএ টেস্ট ধরা পড়েছে অতসীর গর্ভের সন্তানের পিতা নিবারণ দত্ত। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বুঝলাম আমার ছেলে কপাল পুড়তে চলেছে। তখন আমি প্রতিহিংসায় জ্বলে পুড়ে মরছিলাম। সিদ্ধান্ত নিলাম কাগজপত্র পরিবর্তনের আগেই নিবারণ দত্তকে শেষ করে দিতে হবে। ভোররাত্রে ফোন দিয়ে আটলাম। প্রতি রাত্রে তিনি শোবার আগে 25 ক্ষমতার একটি ঘুমের ওষুধ খেতেন। সেদিন 20খানা ঘুমের ওষুধ জলে মিশিয়ে আমি তাকে খাইয়ে দিলাম। তারপরে বিছানায় তার বালিশের তলা থেকে খুবটা বের করে এনে গলার উপর টেনে দিলাম এক পোঁচ। ব্যাস, সব শেষ। দয়া করে মহারাজকে বলবেন আমার ছেলেকে যেন উনি একটু নজরে রাখেন। বিদায়, আপনাদের অপরাধী রূপসী রায়।